আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত কয়েকটি ভিডিওতে দেখেছি কার্নো ইঞ্জিন সম্পর্কে। কার্নো ইঞ্জিনের যত সূত্র আছে, এন্ট্রপি, কার্নো ইঞ্জিন, সবগুলো আমরা আস্তে আস্তে দেখেছি। এখন আমরা একটা কনসেপচুয়াল সমীকরণ আজকে প্রতিষ্ঠা করব। সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের সমীকরণ নির্ণয়। এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলেও কিন্তু কম বেশি কিন্তু সবাই কিন্তু জেনে এসেছি, কিন্তু তফাৎটা হচ্ছে সেখানে আমরা প্রতিপাদন শিখে আসিনি, কিংবা প্রতিপাদন আসে না। আর আমাদের অনার্স লেভেলে এটার প্রতিপাদন আসে এবং এটাকে সমীকরণ প্রতিষ্ঠা করা লাগে। তো আমরা সেটাই আজকে করবো, যে সরল সন্ধিত স্পন্দনের সমীকরণ নির্ণয়। এখানে আমরা সরল সন্ধিতের ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করব, আর সেই ব্যবকলনীয় সমীকরণ থেকে আমরা কি করব, সমাধান করব, অর্থাৎ সরণের মানটা আমরা বের করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে মতন শুরু করা যাক। তো সরল সন্ধিত স্পন্দন গতি নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম হুকের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো সেই হুকের সূত্রটা কি আসলে আমি আগে দেখি, তারপর বলি। এটা হচ্ছে হুকের সূত্র, যেটা হচ্ছে স্প্রিং বল, সৌরদোলক, আমার বিভিন্ন বলের ক্ষেত্রে মানে এই সূত্রটা মানে প্রযোজ্য আর কি। এখানে কি হচ্ছে কি, স্প্রিং দুবক, ওকে হচ্ছে আর কি, দুবক আর কি, এক্স সরণ এফ বল। তো এখান থেকে জাস্ট এটা আমরা দেখলাম যে এটা হচ্ছে হুকের একটা সূত্র আর কি, এফ সমান মাইনাস কে এক্স। এই সূত্রটা কেন দেখলাম এখানে, কারণ সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে এই সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমার এই হুকের সূত্র অ্যাপ্লাই করা লাগবে, এই জন্য দেখছি এখানে। এই হুকের সূত্র থেকে আমরা কি করবো, এখন ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করবো। ওকে, তবে এখন এফ সমান সমান আমার কী দেখা যায়, নিউটনের সেকেন্ড ল থেকে কিন্তু আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগ যেদিকে ক্রিয়া করে বল কি সেদিকে ক্রিয়া করে। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, তাই না? সেই সূত্র আমরা অনেক প্রতিপাদন করার পরে আমরা এফ সমান সমান কিন্তু একটা সূত্র পাই, সেটা হচ্ছে এফ সমান সমান কিন্তু দেখা যায় হচ্ছে এম এ দেখা যায়, মানে ওই ভরবেগের পরিবর্তনের হার থেকে মানে এই সূত্রটা আর কি আসে। তো আমরা সবাই কিন্তু জানি কম বেশি, যেহেতু আমরা সবাই পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু সবাই কিন্তু জানি যে এফ সমান সমান এম এ। এটা কিন্তু অনেক ছোটো ব্যাপার সূত্র, এসএসসি লেভেল থেকে এই সূত্রটা মানে আসে। তো সেই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে এম এ সমান সমান মাইনাস কে এক্স, জাস্ট কিছুই করি না, এটা হুকের সূত্র। এখান থেকে জাস্ট আমরা এম এর মানটাকে অ্যাপ্লাই করেছি, এছাড়া কিছুই না। এখন এটা আসলে কি, এটা কিন্তু ত্বরণ। যেহেতু আমরা সরণের সাপেক্ষে যেহেতু আমরা সব কিছু নির্ণয় করব, অর্থাৎ আমরা যদি ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করতেছি, তো অবশ্যই আমাদের এখানে কিন্তু মানে ডিফারেন্সিয়াল রূপে কিন্তু ত্বরণকে প্রকাশ করা লাগবে। তাই ত্বরণকে ডিফারেন্সিয়াল রূপে কীভাবে প্রকাশ করে, দেখো আমরা কিন্তু এখন কিন্তু বড় হয়ে গেছি, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট পাস করে অনার্স রূপে বেছে গেছি। এখন আমাদের সেই ছোটোবেলার সেই সূত্র অ্যাপ্লাই করলে হবে না, এখন আমাদের সব কিছু কী করতে হবে, ডিফারেন্সিয়াল রূপে প্রয়োগ করা লাগবে। ওকে, তাই আমরা সরণকে এখন ডিফারেন্সিয়াল রূপে কীভাবে করব, যেহেতু আমরা সরণের সাপেক্ষেই করতেছি, এটা এক্সটাকে একটা সরণ। ওকে, তাহলে অবশ্যই এখন সরণের সাপেক্ষে এখন এভাবে আনতে হবে। তাহলে এ সমান সমান কী রাখা, এটাকে আমি সমীকরণ নম্বর দিলাম একদম, সমীকরণ নম্বর দিলাম এক, আমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে এক দ্বারা প্রকাশ করছি। ওকে, তবে এখন সরণের হারকেই বেগ বলে, আমি একটা জিনিসটাকে বোঝাই। তারপর সরণের হারকে বেগ বলে এবং
বেগ বৃদ্ধির হারকে কীভাবে ত্বরণ পাবে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ পাবে এবং সরণের হারকে কীভাবে বেগ পাবে। তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে আগে, তাহলে আমি আগে লিখি, তারপরে বেগ বৃদ্ধির হারকে যেহেতু ত্বরণ পাবে আমি আগে ওইভাবে লিখি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ পাবে, তাই আমি ওইভাবে আগে লিখি। তাহলে এ সমান সমান দেখা যায় হচ্ছে বেগ বৃদ্ধির হারকে যেহেতু ত্বরণ পাবে, তাই না, আমি আগে লিখি এটা, এটা কি বেগ বৃদ্ধির হারকে কীভাবে ত্বরণ পাবে আমি এভাবে লিখছি। এখন ভি কি, ভিটা আমার জানা লাগবে। এখন ভির মানটা এখানে বসাবে পারে, কিন্তু আমি কিন্তু ত্বরণ পাই যাবো। ওকে, তাহলে ভি সমান সমান কী জানি, ভি সমান সমান আবার জানি আমি এখানে রেখে দেই, ভি সমান সমান আমি আবার জানি সরণের হারকে কীভাবে বেগ বলে, তাই ডিএক্স ভাগ ডিটি, সরণের হারকে এটা এক্স, সরণের হারকে যেহেতু বেগ বলে, তাই না, তবে ভি সমান সমান দেখা যায় ডিএক্স ভাগ ডিটি। তাহলে আমি এর জায়গায় ডি ভি এর জায়গায় আমি এইটুকু লিখি। কারো কি কোনো অসুবিধা আছে? না ভাই, অসুবিধা নেই, কারণ কি সরণের হারকে কীভাবে বেগ পাবে আপনি এটা লিখতে পারেন। তাই জাস্ট আমরা এই জায়গায় আমরা এটা লিখবো। এখন দেখো এটা কিন্তু ডাইরেক্ট সরাসরি কিন্তু মুখস্থ দেখা যায়, আমি মুখস্থ রেখে দিচ্ছি বইতে, কিন্তু এটা কিন্তু সরাসরি কিন্তু ডাইরেক্ট কিন্তু দেখে দিচ্ছে যে এ সমান মানে আমি যেটা মানে এখন প্রতিপাদন করতেছি সেটা কিন্তু সরাসরি কিন্তু এটা কিন্তু দেখে দিচ্ছে। আমি এটাকে বিস্তারিতভাবে ডিটেলস সহকারে বোঝা দিচ্ছি যে আসলে এটা আসলে আসে কোথা থেকে। তাহলে এই ডি আমি এইভাবে দেখতে পারি, আর ভি এর জায়গায় জাস্ট এই মানটাকে আমরা এখন বসাবো ডিএক্স ভাগ ডিটি। ওকে, এখন এখান থেকে দেখা যায় একবার তো বাংলা ক্যালকুলেশন সবাই পারি আমরা, ডি স্কোয়ার এক্স ভাগ হচ্ছে ডিটি স্কোয়ার। আমাদের বই কী করছে ডাইরেক্ট সরাসরি এই এর জায়গায় ডাইরেক্ট সরাসরি এইটুক মানে রেখে দিয়েছে ডাইরেক্ট ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার। কিন্তু এই সূত্রটা আসলে আসে কোথা থেকে সেটা কিন্তু আমরা কিন্তু জানি না, এই জন্য আমি এখানে দেখাই দিলাম যে এই সূত্রটা আসলে আসে এইভাবে আসে। অর্থাৎ আমাদের বই কিন্তু সরাসরি এম সমান সমান রেখে দিচ্ছে এর জায়গায় রেখে দিচ্ছে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার। এই সূত্রটা এই প্রতিপাদনটা করে নাই। তবে আমি এই জায়গায় কিন্তু এম এর জায়গায় এটা আসে কোথা থেকে আমি কিন্তু দেখা দিলাম। আশা করি সবাই এখানে বুঝতে পারছি, যা সহজ দুইটা ক্যালকুলেশন দুই লাইন। তাহলে এখন আমরা যদি এই এম এর জায়গায় যদি আমরা এই মানটাকে যদি এখন বসাই, তাহলে 1 নম্বর সমীকরণ মধ্যে এই মানটা বসাই, তাহলে এম এর জায়গায় আমরা কী রাখবো ডি স্কোয়ার এক্স ভাগ হচ্ছে ডিটি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু মাইনাস কে এক্স। কিচ্ছু করে নেই, আমরা কিচ্ছু করি নাই এখনও, আমরা এই সূত্রে এখনও আমরা সে প্রকৃতপক্ষে কিছুই করি নাই। জাস্ট প্রথমে আমরা হুকের সূত্রটা বসাইছি, হুকের সূত্রের এফের জায়গায় আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বসাইছি। আর এ সমান আমরা জানি কি জানি, এ হচ্ছে ত্বরণ আমরা ডিফারেন্সিয়াল রূপে লিখেছি। জাস্ট এটাই সিম্পল ক্যালকুলেশন, এগুলো আশা করি সবাই কম বেশি সবাই পারবো। এখানে বড় ধরনের কোনো বিটখুটে ক্যালকুলেশন তাও করি নাই, জাস্ট ছোটো বাবার সূত্রগুলো অ্যাপ্লাই করে জাস্ট এই পর্যন্ত আমরা আইছি। এখন আবার সেই ছোটো বাবার কাজই করবো। এখন যেহেতু এই জায়গায় মাইনাস আছে আমরা এটা কী করবো এই সাইড আনবো, তাহলে মাইনাস থেকে কী হবে প্লাস হবে, জাস্ট ছোটো বাবার সেই আমরা নিষ্পাদিকভাবে অ্যাপ্লাই করতেছি। তাই ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার। এইখানে এই পৃষ্ঠে তো মাইনাস আছে, এই পৃষ্ঠে কী হয়ে যাবে বাম পাশে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। এটা তো বড় কোনো কিছু না, ছোটো বাবার সেই জিনিস। অ্যান্ড এখানে কেউ নাই মানে কি জিরো আছে। ওকে, তবে এ পর্যন্ত আশা করি সবাই আমরা কম বেশি বুঝেছি, কিচ্ছু করি নাই, জাস্ট ছোটোভাবে আমরা যেগুলো শিখে এসেছি সেইগুলো কি ধাপে 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 আমরা প্রমাণ করতেছি। এখন একটা জিনিস দেখো তো, এই জায়গায় একটা এম আছে তাই না, আমি যদি করবে এই জায়গায় একটা এম আনতে পারি, তাই কিন্তু আমি একটা কিন্তু সূত্র কিন্তু এটা বসাতে পারি। তাহলে আমি কি করি, উভয় থেকে কি এম দ্বারা কী করবো ভাগ করে দিই। এখন কথা হতে পারে ভাইয়া ভাগ করে দেবো কেন, দেখো পদার্থবিজ্ঞানে মানে সূত্র প্রমাণের ক্ষেত্রে এগুলো করা যায়। ওকে, এগুলো করা যায়, এটা নিয়ে আসলে বড় ধরনের কোনোই না। আমি জাস্ট উভয় পক্ষে এখন এম দিয়ে কী করবো ভাগ করে দেবো, গুণটা কিন্তু ভাগ। তবে উপরে একটা এম আছে, এটা কি গুণবস্ত আছে, তাই সমস্ত সাথে গুণবস্ত আছে, তাই এম আছে উপরে, আমি একটা নিচে কী করলাম এম দ্বারা ভাগ করে দিলাম।
তবে এটা তো সবার সাথে গুণ অবস্থা, তাই এমনি ভাগ করা সবার সাথেই করা, ডি স্কোয়ার এক্স ভাগ ডি স্কোয়ার। আমি কিন্তু খুব ডিটেলসে কিন্তু বোঝা আসতেছি। এখন এটা গুণ অবস্থা, যদি কে এর নিচে আমি একটা এম দিতেই পারি, যেহেতু উভয় পক্ষকে ভাগ করছি, কে এর নিচে এম দিলাম ইন্টু এক্স ইকুয়াল টু, এটাও কিন্তু এম দ্বারাই ভাগ হবে কিন্তু, তাই উপরে একটা জিরো নিচে একটা এম, তাহলে আলটিমেটলি কী পাওয়া যায়, জিরোই পাওয়া যায়। জিরোর সাথে গুণ ভাগ করে পারে জিরোই পাওয়া যায়, যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু না। তবে জাস্ট এটাই পেলাম। এখন এই এম আর এম কী হবে, কাটাকাটি যাবে, এম আর এম কি কাটাকাটি। তবে এখান থেকে দেখো তো কী করা যায়, ডি স্কোয়ার এক্স ভাগ ডি স্কোয়ার প্লাস, এইখানে একটা জিনিস আছে সেটা আমার বোঝা লাগবে, এখানে কে ভাগ এমকে আমি কী দেখতে পারি, আমি আগে দেখি পরে তোমাকে বলবি। ওকে, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হতে পারে বা ইয়া আপনি কে ভাগ এমকে ওমেগা স্কোয়ার দেখবেন কেন, এটা কোথা থেকে আসবো, এটা প্রশ্ন কিন্তু সবার মনে আছে তাই না? তাহলে এটা আসলে আসে কোথা থেকে, আমি সেটা এখন তোমাদেরকে দেখাই, আগে দেখি তারপর তোমাকে বলি। দেখো তো এই সূত্রটা কিছু না আগে, ওমেগা সমান রুট ওভার কে ভাগ এম। তাহলে এখানে তো দেখো তো ভাই আমার কিন্তু এখানে রুট নাই, এখানে কি নাই, আমার রুট নাই। তবে এখান থেকে আমাদের কী করতে হবে, এই রুটটা তোলার জন্য কী করতে হবে, স্কোয়ার করতে হবে উভয় পক্ষে। তাহলে দেখুন আমি উভয় পক্ষে দেখুন স্কোয়ার করি, দেখো তো স্কোয়ার সমান সমান কী পাচ্ছি, এইটা স্কোয়ার করে রুট চলে যাবে, তাহলে কে ভাগ এম, তাহলে কে ভাগ এম, কে ভাগ এম, আমি কে ভাগ এম এর দ্বারা ওমেগা স্কোয়ার লিখতে পারি। এখন যদি তোমাদের প্রশ্ন হতে পারে ভাই এই সূত্রটা কোথা থেকে আইছে, তাহলে তো ভাই আমার আর কিছু পাবার নেই, কারণ এই সূত্রটা আশা করি আমরা সবাই জানি এটা আসলে কোথা থেকে এসেছে। ওকে, তাহলে এটা কিন্তু সূত্র, এটা কিন্তু একটা সূত্র, ওমেগা সমান সমান দেখা যায় রুট ওভার কে ভাগ এম। যেহেতু আমার শুধু কে ভাগ এম আছে, তবে আমি উভয় দিকে স্কোয়ার করতে হবে রুটটা ওঠানোর জন্য, তাই কে ভাগ এমকে আমি ওমেগা উভয় দিকে কী করেছি, স্কোয়ার করে দিচ্ছি। তাই ওমেগা স্কোয়ার সমান সমান কে ভাগ এম, তাহলে কে ভাগ এমের আমি ওমেগা দেখতেই পারি এটা। আর এটাই হচ্ছে, এটা আপাতত পাইলাম তাই না। এখন এটাই হচ্ছে সরল সঞ্চিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, এটাই কিন্তু সেই সূত্রটা আর কি, মানে কয়েক লাইনের জিনিস আর কি। তাহলে আমি আগে দেখি তারপরে বলি। তার মানে এটাই কি সরল সঞ্চিত স্পন্দনের ক্ষেত্রে ব্যবকলনীয় সমীকরণ। তোমাদের একটু ব্যাখ্যাটা একটু বুঝে নিব, যেহেতু আমি মানে বসে দেখতেছি যেভাবে একটু দেখা যায় না আর কি, ফোন এক সাইডে ধরে রাখা একটু ঝামেলা হয়, অনেকভাবে একটু সুন্দর করে দেখা যাচ্ছে না। তাহলে এম ভাগ এম, তাহলে এটা আমরা সমীকরণ কিন্তু পাইছি তাই না। এরা হচ্ছে কি এটি সরল সঞ্চিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ওকে, এখন আমরা এই সমীকরণটাকে কী করব, সমাধান করব। সমীকরণটাকে কী করব, সমাধান করে আমরা একটা সরণের একটা কী করব, সূত্র বানাবো। এখানে এই যে এক্সটা আছে, এই এক্সটার মানটা আমরা বের করবো এখান থেকে, এক্সের মানটা আমরা এখন বের করব। এখন হবে হচ্ছে 18 খাওয়া, এতক্ষণ তো জাস্ট আমরা ছোটো বাবাকার এই সেই সূত্রগুলো জাস্ট অ্যাপ্লাই করছি। এখন হচ্ছে আমরা কী করব, এখন যেহেতু আমরা বড় হয়েছি, বড় বাবাকার সূত্রগুলো এখন অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে জাস্ট কী করছি, আমরা ছোটো ব্যবহার সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা জাস্ট সরল সঞ্চিত স্পন্দনের ক্ষেত্রে ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করছি। এখন আমরা কী করব, সমাধান করব। এখন একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই, কোনো কিছু সমাধান মানে কি, কোনো কিছু সমাধান মানে কি, এক্সের মান বের করা। ওকে, কোনো কিছু সমাধান মানে কি, এক্সের মান বের করা। এখন ধরো যে এখানে আছে 2x প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে এক্সের মানটা আসলে কি পারে দেখো তো। তাই এখান থেকে পাচ্ছি 2x, এটা এই পৃষ্ঠে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে -3। ওকে, যেহেতু এই এক্স 2টার সাথে ইয়ে আছে গুণ হচ্ছে, এই পৃষ্ঠে গেলে কীভাবে ভাগ হয়ে যাবে, তাই এক্সের মানটা আসবে কি -3 ভাগ হচ্ছে 2।
এতটুকু তো সবাই আমরা কম বেশি বুঝি, তাই না? যে আসলে কোনো কিছুর সমাধান মানে কি, এক্সের মান বের করা। ওকে, তাই যেতে আমরা এখন দেখো তো এই সূত্রটা এখন আমরা আবার যদি এখানে দেখি, ডি স্কোয়ার এক্স ভাগ হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এইখানে এখন আমরা কি করব, উভয় পাশেই আমরা কি করব, উভয় পাশেই এই পৃষ্ঠটি এবং এই পাশে আমরা কি করব, ডিএক্স ভাগ ডিটি দিয়ে জাস্ট গুণ করে দেব। উভয় পক্ষে কি করব, ডিএক্স ভাগ ডিটি দিয়ে গুণ করে দেবো। ওকে, জাস্ট খুবই সহজ একটা ক্যালকুলেশন। উভয় পক্ষকে আমরা ডিএক্স ভাগ ডিটি দিয়ে গুণ করে রাখবো। এখন এটা কেন করতেছি, জাস্ট আমাদের সূত্র মেলানোর জন্য। ওকে, এটা সূত্র মেলানোর জন্য আমরা লিখতেই পারি, কারণ আমাদের উদ্দেশ্য তো একটা উদ্দেশ্য তো আছে, আমরা এই জিনিসটা থেকে এই জিনিসে যাব। এখন আমাদের উদ্দেশ্য পূরণ করার জন্য আমরা কী করতে পারি, উভয় দিয়ে ডিএক্স ভাগ ডিটি দিয়ে কী করবো, গুণ করে দেবো। তাহলে উভয় দিকে যদি আমরা ডিএক্স ভাগ ডিটি দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো তো কীভাবে দেখা যায়, উভয় পক্ষকে ডিএক্স ভাগ ডিটি দিয়ে গুণ করে পাই। উভয় পক্ষকে ডিএক্স ভাগ ডিটি দিয়ে গুণ করে পাই। ওকে, তাহলে এখন দেখো তো এইখানে যে ডিএক্স ভাগ ডিটি দিয়ে যদি গুণ করে আমি, এখানে এক্স আছে একটা, এখানে এক্স আছে একটা, তাহলে এক্স স্কোয়ার, এখানে টি আছে কয়টা, 2টা, এখানে টি আছে একটা, টি আছে এখানে কয়টা, 2টা, তাহলে 3টা টি হচ্ছে। আমি আগে দেখি তারপরে তোমাকে বোঝাই। ওকে, আগে দেখি তারপরে তোমাদের বোঝাবে, ভাই সহজভাবে বুঝতে পারবা। টি ভাই ডিটি ডি এক্স স্কোয়ার ভাগ হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস এই পৃষ্ঠ তো ডিএক্স ভাগ ডিটি দিয়ে গুণ করতে হবে, ডি ভাগ হচ্ছে ডিটি, ডিএক্স ভাগ ডিটি দিয়ে আমরা কি গুণ করে দিচ্ছি। ওকে, তাহলে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 0কে যদি ডিএক্স ভাগ ডিটি দিয়ে গুণ করবে 0 পাওয়া যায়। এখন কথা হতে পারে, ভাই আপনি এটা কীভাবে আনবেন, একটা জিনিস দেখো তো, এখানে কি আছে, ডিএক্স ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার আছে, তাই না? আমি কী করছি, উভয় দিকে কি ডিএক্স ভাগ ডিটি দিয়ে গুণ করেছি, উভয় পক্ষেই গুণ করেছি। তাহলে এইখান থেকে যদি আমি এইখানে এক্স আছে একটা, এইখানে এক্স আছে একটা, তাহলে কয়টা হবে, 2টা। এখানে আগে থেকে কি একটা স্কোয়ার ছিল, তাই ডি স্কোয়ার এক্স স্কোয়ার পেলাম। ওকে, এখানে ডি ছিল টি ছিল কয়টা, 2টা। ওকে, টি ছিল কয়টা, 2টা, টি যদি 2টা ছিল তাহলে অবশ্যই এখানে কী হবে, টি 2টা ছিল, 2টাই রেখে দিয়েছি। আর একটা দিয়ে আমি কি গুণ করছি, সেটা এক্সট্রা ঠিক আছে, সেই এক্সট্রাটাকে আমি বের করে রাখছি। আর এখানে যে এক্সট্রা ছিল, ডি ছিল কি 2টা, এক্সট্রা একটা ডি ছিল আছে, এই জন্য আমি বের করে রাখছি। তার উভয় থেকে হোল স্কোয়ার করে দিচ্ছি, আর ডিএক্স ভাগ ডিটি স্কোয়ার। ওকে, প্লাস এবার তো ছোটোখাটো জিনিস বোঝা যাচ্ছে, গুণ করে দিছি। তাহলে এখানে কি করছি, এখানেও কি ডিএক্স ভাগ ডিটি দিয়ে গুণ করছি। তাহলে এখানে কী ছিল দেখো তো, এখানে একটা এক্স ছিল, এ এক্স আর এক্স, এটা সিম্পল এক্স ছিল, এইখানে এক্স একটা ছিল, এই এক্সটা আমি এখানে যাইছি গুণ অবস্থায়, তাহলে এক্স আর এক্স গুণ করবার কি এক্স স্কোয়ার হয়, প্লাস এটাই ডিএক্স বা ডিটি এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাই দেখো তো, এটা সমীকরণ পাইলাম। এখন ডি ভাগ ডিটি অন্তরীকরণ 0, ডি ভাগ ডিটির অন্তরীকরণ কী পাচ্ছি আমি, 0 পাচ্ছি। ডি ভাগ ডিটির অন্তরীকরণ কী পাচ্ছি, 0 পাচ্ছি। ফুল স্টপ, ভালো করে বোঝো, ডি ভাগ ডিটির অন্তরীকরণ কী পাচ্ছি, 0 পাচ্ছি। ডি ভাগ ডিটির অন্তরীকরণ কী পাচ্ছি, 0 পাচ্ছি। অন্তরীকরণ কখন 0 পাওয়া যায়, অন্তরীকরণ কখন 0 পাওয়া যায়, সমাধান করবে কখন 0 পাওয়া যায়। আমরা কিন্তু জানি কিন্তু দুবকের ইন্টিগ্রেশন বা হচ্ছে অন্তরীকরণ করলে পরে কি আলটিমেটলি কিন্তু 0 পাওয়া যায়। তাহলে ডি ডিটি অফ ডি ভাগ ডিটি এর ডিফারেন্সিয়াল কী পাচ্ছি, 0 পাচ্ছি। তার অবশ্যই এইটি কি ধ্রুবক সি।
আবার ডি ভাগ ডিটির ডিফারেন্সিয়াল কী পাচ্ছি 0 পাচ্ছি, তো অবশ্যই এটা সি মানে দোবকের ডিফারেন্সিয়ালে তো আমি 0 পাই, তাই এটা সমানকে আমি দেখতে পারি না সি দেখতে পারি না যে এটা সমান সি, মানে আমি জিনিসটা বোঝাই। এই দেখো তো এইখানে দেখো ডি ভাগ ডিটি ইন্টু সি এর ডিফারেন্সিয়াল কী হবে 0 হবে। এখন মধ্যে কও ভাই এটা 0 হয় কীভাবে, দুবকের ইন্টিগ্রেশন তো ডিফারেন্সিয়াল তো 0ই হয়, এটা তো আমরা সবাই তো জানি। এইটুকু যদি বেসিক যদি না দেয় তাহলে কিন্তু আমাদের কিন্তু এই প্রমাণ কিন্তু করা কিন্তু কঠিন হয়ে যায়, এটা কিন্তু সাধারণ জ্ঞান। তাহলে অবশ্যই এটা সমান যদি 0 পাই তাহলে এইটুক সমান আমি অবশ্যই সি দেখতে পারি, হ্যাঁ ভাই দেখতে পারেন। আবার ডিডিটি অফ সি সমান যদি 0 হয়, এবার এইটুক সমান যদি 0 হয়, হ্যাঁ ভাই আপনি এই জায়গাও সি দেখতে পারেন। তাহলে আমি যদি এই জায়গা প্রতি এইভাবে যদি দেখি, দেখো তো ডি ভাগ ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি, এটা দেখবে কারো কি কোনো অসুবিধা আছে? এটা দেখবে কারো কোনো অসুবিধা থাকার কথা না, আশা করি কারো অসুবিধা থাকার কথা না। কেন এটা থাকার কথা না? কারণ হচ্ছে এটা সমানই তো আমি তখন বললাম এটা সমানই সি, ওকে। তাহলে ডিএক্স ভাগ ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান কি সি, এটাও দেখা যায়। তাহলে জাস্ট আমরা কিছু করি নাই, এখন আমরা এটাকে সমীকরণ নম্বর দিলাম, আগে সমীকরণ ইউজ করছি, হ্যাঁ সম্ভবত সমীকরণ এটা ইউজ করি 2 নম্বর, এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা আমাদের লাগবে, এই সমীকরণটাও লাগবে, বুঝছো, এটা লাগবে আমাদের। এখন আমরা সি এর মানটা বাইর করব, এখান থেকে কী করবো সি এর মানটা বের করবো, ওকে। তাহলে আমি এই জিনিসটা আমি এই পৃষ্ঠাতে আবার নতুন করে দেখি, আমি জাস্ট এইখানে দেখি, আমি আগে দেখি তারপর তোমাদের বলি। দেখো এখন দেখো এটা হচ্ছে পাইলাম, তাই না? তবে এখন আমরা এই এক্সটাকে মনে মনে আমরা এখন এ ধরবো, কেন এ ধরবো, ধরে নিচ্ছে আর কি, ধরতে নিতে পারি, ধরা তো আর কোনো পাপ না, তাই না? কোনো কিছু প্রমাণের ক্ষেত্রে ধরে নেওয়া এটা তো পাপ বলতে কিছু নাই। তার এ ধরি কি ধরতেছি, ধরি হচ্ছে এক্স ইকুয়াল টু এ, তাই এখন আমি সব এক্সের জায়গা আমি কি বসাবো এ বসাবো, ওকে। আমি কারণ এক্স ইকুয়াল টু এ ধরে নিছি। এখন করতে পারেন ভাই এটা কেন ধরে দেন, ভাই এটা সূত্র প্রমাণের ক্ষেত্রে ধরা যায়, ধরে নিচ্ছি তো, কিন্তু ধরাই তো পাপ নেই, আমি তো এটা ধরি তো না বলবে তা ধরি নেই, ধরেই ববেই নিচ্ছি, তোমাদের তো এটা তো অস্বীকার করার জন্য যে ভাই আপনি কেন এই জায়গা এটা দেখতেছেন, আমি কিন্তু বলতে ধরে নিচ্ছি, কল্পনা করতেছি যে এক্স সমান সমান এ, ওকে। তাহলে জাস্ট এই মানে দাদা আমি এক্সের দাদা যদি এগুলো বসাই, ডি এক্স ভাগ ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্সের জায়গায় আমরা কী রাখবো এই রাখবো, যেহেতু এক্স তো এক্সের উপর কী হবে স্কোয়ার হবে, তাহলে এর উপর কী হবে স্কোয়ার হয়ে যাবে, প্লাস ইকুয়াল টু সি, সরি প্লাস বলতেছি, এটা পাইলাম, তাই না? এখন এটা কি, এটা হচ্ছে বিস্তার, টি হচ্ছে টাইম, ডিফারেন্সিয়াল সময়ের সাপেক্ষে বিস্তারের ডিফারেন্সিয়াল মানে দুবক, এটা কি একটা দুবক, ওকে। যেহেতু আমরা ধরে নিচ্ছি এটা কি একটা দুবক রাশি, তার দুবকের ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাসের ক্ষেত্রে কী পাওয়া যায় 0 পাওয়া যায়, তাহলে আলটিমেট এইটুক 0, 0-এর উপর স্কোয়ার মানেও কি 0ই পাওয়া যায়, তাহলে এইটুক 0 হয়ে যাচ্ছে, এটা কি দুবক, এটা কি দুবক, আর দুবকের ডিফারেন্সিয়াল 0 পাওয়া যায়, ওকে। তবে এ প্লাস এখানে ওমেগা স্কোয়ার স্কোয়ার এটা পাচ্ছি ইকুয়াল টু সি, তাহলে সি ইকুয়াল টু পাচ্ছি কত দেখো তো, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটাতে পাচ্ছি। আর দেখো তো এইখানে আমি পিঠে নিয়ে যাচ্ছি, দুঃখিত, এইখানে একটা সমীকরণ কিন্তু পাইছিলাম আমি, দেখো এখানে একটা সরি এদের একটা সমীকরণ, এই সমীকরণটা কিন্তু সি এর মানটা কিন্তু না দাঁড়া ছিল, সেই সি এর মানটা কিন্তু আমি এখন কিন্তু পেয়ে গেছি, এই সি এর মানটা কি আমি এখন এই জায়গায় বসাবো, তাই আমি এই সমীকরণটা এখানে লিখি, তারপর তোমাদের আবার বলি।
দেখো তো এখানে কি ছিল, সি ছিল, সি। তাহলে এই সি এর মানটা যদি আমরা এখন যদি এইটা বসাই, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বসাই, কারো কি অসুবিধা আছে? সি সমান সমান এটা, এ সি না জানা ছিল, সেই সি এর মানটা আমি এখানে এখন বসাবো। ওকে, তাই এই সি সমান সমান দেখা যায় ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এই সিটা কিন্তু না জানা ছিল, এখন আমি জেনে গেছি সি সমান সমান এটা, তাই ওমেগা স্কোয়ার স্কোয়ার এটা দেখা যায়। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখন এই পক্ষটাকে আমি কি করবো, আবার বাম ডান সাইডে ইনপুট করব। তাহলে এই সাইডে শুধুমাত্র থাকবে হচ্ছে ডিএক্স ভাগ ডিটি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে এই সাইডে নিয়ে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আগে তো ছিল ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা প্লাস ছিল, এই সাইডে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, আর এটা ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বসে যাবে, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা তো আশা করি সবাই একটু ক্যালকুলেশন সবাই বুঝেছি। এখন দেখো তো এই জায়গায় একটা ওমেগা আছে, এই জায়গায় একটা ওমেগা আছে, তাই ওমেগাটা যদি কমন নেই তবে কী পাই আমি এখান থেকে, ডিএক্স ভাগ ডিটি ইকুয়াল টু ওমেগাটা কমন নেবে পরে ওমেগা স্কোয়ার কমন নেবাম, ওমেগা স্কোয়ার কমন নেবাম, কমন নেবারে গুণ হয়ে যায়, তাহলে স্কোয়ার থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার। এই ওমেগা যদি একদিন করি ওমেগা ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, আবার এটাতে সবার সাথে গুণ অবস্থা আছে, তাহলে আপনারটা আগেকার অবস্থায় পাওয়া যাচ্ছে। এটা তো আশা করি সবাই কম বেশি বুঝেছি। এখন এখান থেকে কি করতে পারি দেখো তো, এখন এখান থেকে কি করা যায় সেটা হচ্ছে, উভয় দিকে কি আমি এখন উভয় দিকে যেহেতু স্কোয়ার আছে, আমি এখান থেকে কী করবো, রুট করে দেবো, রুট করে দেই, উভয় দিকে রুট করে দেবাম, উভয় দিকে রুট করে দেবাম। তাই এখান থেকে রুট করতে পারে কি, স্কোয়ারটা কি চলে যাবে, এই স্কোয়ারটা রুট করে পারে চলে যায়, স্কোয়ার রুটে কাটাকাটি সমান সমান, এই জায়গাটায় স্কোয়ার আছে, রুট করে পারে, তাই শুধু শুধু ওমেগা পাওয়া যায়, আর এখানে রুট করে পারে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটুক তো সবাই বুঝছি, জাস্ট এখানে সবার থেকে বড় কথা, জাস্ট আমি কী করলাম, স্কোয়ার করে দেবাম, তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি শুধুমাত্র ডিএক্স বা ডিটি পড়ে থাকতেছে, ইকুয়াল টু ওমেগার উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে রুট করে পরে স্কোয়ারটা কাটাকাটি চলে যাবে, আর এখানে তো উভয় থেকে যেহেতু স্কোয়ার রুট করছি, এখানেও একটা রুট থেকে যায়। তবে এখান থেকে এরকম পাওয়া যাচ্ছে, তাই না? এখন আমি আবার কি করব, এটাকে নিচে নিয়ে আসবো আর এটাকে উপরের দিকে নিয়ে যাবো, এটা নিচে আনবো আর এটা উপরে নিয়ে যাবো, তাহলে ডিএক্স ভাগ হচ্ছে এই পয়েন্টটুকু শুধু নিচে আনবো আমি, এটা সূত্র অ্যাপ্লাই করার জন্য, আগে লিখি তারপরে বলি, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এই ওমেগা সাথে আমি ডিটিটাকে গুণ করে দেবাম। কিচ্ছু করি নাই ভাইয়া, কিচ্ছু করি নাই, জাস্ট এটা এখানে নিয়েছি আর এটা এদা নিয়ে গেছি, কস গুণ কস মাল্টিপ্লাই। তার এখন যদি উভয় দিকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, মানে উভয় পক্ষকে এখন কি করবো, আমি ইন্টিগ্রেশন করবো। কেন ইন্টিগ্রেশন করবো, কারণ একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য। ওকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, সরি এক্স স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র আছে, ডাইরেক্ট সূত্র, সরি বাতাসে আমি একটু সাইন, এটা ডাইরেক্ট সূত্র, সাইন ইনভার্স এক্স ভাগ এ ইকুয়াল টু ডিটির ইন্টিগ্রেশন কী হয়, টি পাওয়া যায়, অর্থাৎ টি এর ইন্টিগ্রেশন, ডিটির ইন্টিগ্রেশন কী পাওয়া যায়, টি পাওয়া যায়। আর যেহেতু আমরা কিন্তু জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু লিমিট যদি বসাই আমি, তাহলে কোনো দোবক বসাতে হয় না, যদি লিমিট যদি না বসাই তাহলে দোবক বসাতে হয়। এখানে যেহেতু আমি লিমিট বসাই নাই, এই জন্য সেই দোবক এখানে একটা দোবক যোগ করতে হবে, সেই দোবকটাই হচ্ছে ডেল, দোবক কি ডেল। ওকে, এটা কিন্তু ইন্ডিকেশনটা কিন্তু নিয়ম যে লিমিট না থাকতে পারে কী হবে, দোবক বসবে, সেটাই দোবক কি ডেল হয়েছে এখানে। তবে এটা এখন কি করা যায় দেখো তো, এখান থেকে কি পাচ্ছি, সাইন ইনভার্স এক্স, আর এটাকে আমি গুণ করে দিলাম এই থেকে, তাহলে এ ওমেগা টি প্লাস ডেল, সাইন যদি আমি এই সাইডে নিয়ে যাই, তাই কি ইনভার্সটা চলে যাবে, শুধু সাইন থাকবে, তাহলে এক্স সমান সমান পাচ্ছি আমি, এক্স ইকুয়াল টু পাচ্ছে সাইন এই সাইডে চলে গেলে পরে কী হবে, শুধু সাইন হয়, সাইন, তাহলে ওমেগা টি প্লাস
ডেল। এটাই কি, এটাই হচ্ছে স্মরণের সেই রাশিমালা, অর্থাৎ সরলসন্ধিত স্পন্দনের স্মরণ হচ্ছে, স্মরণের রাশিমালা হচ্ছে এটা। আমরা এটাই কি সমাধান করেছি। আশা করি সবাই কম বেশি বুঝেছি। জাস্ট ধাপে 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 কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে প্রতিপাদন করছি। এখানে এটা আসলে বোঝার মতন তেমন কিছুই নাই। এখানে প্রথমে কিন্তু আমরা কিন্তু যখন আমরা ব্যবকলনীয় সমীকরণ যখন প্রতিষ্ঠা করছি তখন কিন্তু জাস্ট ছোটোভাবে আকার কিছু সিম্পল ক্যালকুলেশন ছিল, ছোটোখাটো সূত্র দিয়ে হয়ে গেছে। এইখানে এসে আমাদের যখন কোনো কিছু যখন আমরা সমাধান করছি তখন কিন্তু আমাদের কিন্তু এখানে ডিফারেন্সিয়ালের কাজ করেছে, আমরা ইন্ডিকেশনের কাজ করছি। এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু ইন্ডিকেশনের কিন্তু একটা সূত্র কিন্তু পড়ে গেছে, ডিএক্স ভাগ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান দেখা যায় সাইন ইনভার্স এক্স ভাগ এ। এটা কিন্তু ডাইরেক্ট সূত্র, সেই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তার মানে এখানে জানার একটা বিষয় কী, সেটা হচ্ছে এই প্রতিপাদনের ক্ষেত্রে যেটা হচ্ছে জানার বিষয় সেটা হচ্ছে কি ইন্ডিকেশনের একটা সূত্র আছে এখানে যেটা মুখস্থ রাখা লাগবে, আর সিম্পল কিছু ডিফারেন্সিয়ালের ক্যালকুলাসের কিছু মানে নিয়মের আর কি ক্যালকুলেশন, এটাই ছোটোখাটো নিয়মের মধ্যে হয়ে যায়। প্লাস এটুক জানবে পরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সূত্র কিন্তু প্রতিপাদন করা যাবে। ওকে, তবে আশা করি সবাই বুঝেছি। আমি কিন্তু খুব ধরে ধরে কিন্তু করাইছি, আরও ডিপলিভাবে করানো যেত, অনেক সুন্দরভাবে বোঝানো যেত যে সরলসন্ধি স্পন্দন গতিগুলো আসলে কী। আসলে এগুলো কবে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর এভাবে এরকম খাতার পর এভাবে বোঝা যায় না। বোর্ড থাকে পরে খুব সুন্দরভাবে ডিটেলসে বোঝা যেত যে এই হুকের সূত্র আসলে আসে কোথা থেকে, কিংবা সরলসন্ধি স্পন্দন গতিগুলো আসলে কী কী, এগুলো কিন্তু সব কিন্তু করা যায়, মানে সুন্দরভাবে বোঝানো যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সামনে আরও সুন্দর সুন্দর প্রতিপাদন নিয়ে আমি আসবো।